ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। প্রো ভিসির পদত্যাগ, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রো ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম, দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। দ্রুত নির্বাচন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন সহ 10 বিষয়ে বিএনপি ইসলামী আন্দোলনের ঐক্যমত, পরস্পর বিষোদ্গার না করার অঙ্গীকার। শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত, আশা টবি ক্যাটম্যানের। সরকারকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ। এবং নৌপথে অঘোষিত সম্রাট কার্গো চালক শাহ আলম 36 বছর ধরে জিম্মি শ্রমিক ফেডারেশন চাঁদাবাজিতে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন টিএমটিআর সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকছে না 7 কলেজ। নতুন করে এসব কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমেও থাকছে না তারা। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এর সিদ্ধান্ত হয়। এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস বলেছেন, কলেজগুলো পরিচালনায় আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফনের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। হেনস্থার অভিযোগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগ ও অধিভুক্তি বাতিলের আন্দোলনে নামে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সকালে সংবাদ সম্মেলন ডাকে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 6 দফা দাবি জানিয়ে 4 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রো ভিসি মামুনকে পদত্যাগ করতে হবে। এদিকে আলটিমেটাম ঘোষণার মধ্যেই 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রুদ্ধদ্বার বৈঠক শেষে ঘোষণা আসে, 2024-25 শিক্ষাবর্ষ থেকেই 7 কলেজের অধিভুক্তি বাতিল সহ শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাবির অধীনে আছেন তাদের শিক্ষা জীবনে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন উপাচার্য। প্রয়োজন অনুযায়ী এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না বলে জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস। ভর্তি পরীক্ষা কার অধীনে হবে সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই তার। না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নেবেন যাতে এই 2 ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, দ্রুতই ক্লাস এবং পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত আশা করছেন তারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 7 কলেজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। রোববার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে অপসারণ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ক মইনুল হোসেন বলেন, প্রো ভিসি মামুন শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছেন। দাবি না মানলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে
প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শিউলি রায়ের রিপোর্ট। রোববার কর্মসূচির পর সোমবারও শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। গতকাল রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্মারকলিপি জমা দিতে জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানি গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই হামলায় তীব্র নিন্দা জানান মাদ্রাসার শিক্ষকরা। আওয়ামী সরকারের পুলিশ পেটোয়া বাহিনী যে আছে আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম যে এখন থেকে আর শিক্ষকরা মার খাবে না, কোন জাতি আর মার খাবে না। পুলিশ বাহিনী এবং মিডিয়া বা যা কিছু আছে সারা বাংলাদেশে সব আমরা ঠিকঠাক হয়ে যাব। কিন্তু এই বর্তমান সরকারের পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী সেটা গামটি মারা আওয়ামী লীগের ছিল। আমাদেরকে গতকাল এই শাহবাগে আমাদেরকে নির্যাতনভাবে অসহায় শিক্ষকদেরকে একেবারে বর্বরতার সহিত মারপিট করেছে, গ্রেনেড হামলা করেছে, জলকামান নিক্ষেপ করেছে। আমরা এটা প্রত্যাশা করি নাই। 6 দফা দাবি থেকে 1 দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণে সরকারকে মঙ্গলবার 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। প্রাইমারি শিক্ষকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমরা আজকে পর্যন্ত আমার চাকরির বয়স 14 বছর 10টা টাকাও পাই নাই। আমরা বেতন ভাতা আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আমরা বঞ্চিত, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের একটাই দাবি, সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাইমারি নয় জাতীয়করণের দাবি। এক দফায় এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা এটা আমাদের ন্যায্য দাবি। স্মারকলিপি দিয়েছি, দেখিয়েছি যে উপদেষ্টা লিখেছে যে অবশ্যই বাস্তবায়ন করা হবে আমাদের সাধ্যমতে। এটা আমরা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না। এই সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সাম্রাজ্যবাদ বিরোধী সার্বভৌম রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা সহ 10 বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একমত বিএনপি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তি পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো কথা বলবে না বলে জানান নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, আধিপত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গঠন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অপরের বিরুদ্ধে কথা বলবে না, এমন 10টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দল। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি রেজাউল করিম জানান, অন্তর্বর্তী সরকার 1 বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে, এমনটাই আশা করে ইসলামী আন্দোলন। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক
সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দ্রুততম সময়ে নির্বাচন আদায় সহ জাতীয় ঐক্য ধরে রাখার উদ্যোগের অংশ হিসেবে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা চলবে জানিয়েছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারত বিচারহীনতার পক্ষে নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে, দেশটিকেই সে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ডাবি ক্যাটম্যান। তার আশা, জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। এদিকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর 5 মাসের মাথায় গ্রেফতারি পরোয়ানা 100 জন ছাড়িয়েছে। তবে প্রধান আসামি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে ডিসেম্বরে ভারতকে ভার্বাল নোট পাঠায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে নো কমেন্ট মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। As you are well aware, the Citizenship Amendment Act 2019 is an internal এ পর্যায়ে বাংলাদেশের করণীয় সম্পর্কে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক বলেন, গণহত্যায় জড়িত হাসিনাকে ফেরাতে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে তাকে ফিরিয়ে দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে আশা করছেন তিনি। We are also discussing over the days we are together, and I will be discussing with other members of the government the necessary changes that need to be made to the existing legal framework. I still believe the changes do need to be made. We are discussing them. I think we're in agreement with what needs to be done. We will obviously be presenting that to the various different elements of the government, and hopefully the changes will be made that will make the process fairer, smoother, and more in line with both domestic law and international standards. এক সময় মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে থাকায় বর্তমান ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে ক্যাটম্যান বলেন, কাজেই মিলবে প্রমাণ। The fact that I prosecute in one court and defend in another does not mean that I am lacking impartiality. My job is to do the job professionally, independently, and impartially. It matters not what I've done before. Just because this is before the same court doesn't affect mine or any other person's. এদিকে গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নৌ কার্গো ভ্যাসেল ড্রাইভারের সহযোগী এখন কয়েকশো কোটি টাকার মালিক। ড্রাইভার শাহ আলম এখন নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি। শুধু তাই নয়, 36 বছর ধরে ভোট ছাড়াই জিম্মি করে রেখেছেন পদটি। শাহ আলমকে চাঁদা না দিলে লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় কোনো জাহাজেই নৌপথে চলাচল অসম্ভব। সাগর ও নদীতে তার রয়েছে বিশাল দস্যু বাহিনী। শ্রমিকদের কাছে নৌপথের অঘোষিত দস্যু সম্রাট শাহ আলম। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। এখানে আপনাকে বসায় রেখে সারা বাংলাদেশের নৌ সেক্টর 1 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারবে। 1 ঘন্টার ভিতরে আপনি শুনবেন চট্টগ্রাম পোর্ট, মোংলা পোর্ট সহ অল বাংলাদেশের নৌ সেক্টর থেমে গেছে। বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার দাপটে নাকি কাঁপে সারা দেশের নৌপথ। দম্ভ করে বলেন, তিনি চাইলে 10 মিনিটেই বন্ধ করে দিতে পারেন সারা দেশের নৌ চলাচল। সাগর কিংবা নদীতে শাহ আলমের রয়েছে বিশাল দস্যু বাহিনী। সাগর ও নদীতে চলাচলে শাহ আলম বাহিনীর ভয়ে তটস্থ থাকেন সারা দেশের লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ সংশ্লিষ্টরা। ভেসেল মালিকদেরকে শ্রমিকরা জিজ্ঞাসাও করবে না, সোজা জাহাজ নিয়ে চলে যাবে এখান থেকে। শ্রমিক ফেডারেশনের নেতা হয়েও নিয়ন্ত্রণ করেন পুরো দেশের লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ চলাচল। কার্গো ভেসেল ড্রাইভারের সহযোগী থেকে নৌপথের অঘোষিত সম্রাট শাহ আলমের কাছে জিম্মি খোদ জাহাজ মালিক সমিতিও। সেই শাহ আলম আজকে এই শাহ আলম, আরেকদিন হয়তো আমি বা আপনি শ্রমিকদের সংগঠনের উপরে তো আমরা সবাই আসলে
আর এতে জাহাজ মালিকদের জিম্মি করে বছরে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণও থাকতো এই শাহ আলমের হাতে, যার কিছু অংশ যেত শাহ আলমের পকেটেও। তার বাড়ি আর সম্পদ দেখলে চোখ কপালে উঠবে। ঢাকার কেরানীগঞ্জে সুবিশাল বাড়ি, পাশেই প্লট, এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির ভূতপুরে রাজকীয় বাগান বাড়ি রয়েছে। আর রাজধানীতে নামে বেনামে রয়েছে বহু প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার মালিক এই শাহ আলম। আমাদেরকে যেই পাওয়ারফুল অবস্থায় দেখবেন এখানে আসলে মনে বুঝে না। এই শাহ আলম বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনকে জোরপূর্বক কুক্ষিগত করে রেখেছেন গত 30 বছরের বেশি সময় ধরে। শাহ আলমের ভয়ে তার বিরুদ্ধে ভোটেও দাঁড়াতে চান না কেউ। ভোট ছাড়াই গত 36 বছর শ্রমিক ফেডারেশনের সভাপতি। মাত্র 2000 টাকা বেতনের একজন কর্মচারী শাহ আলম একজন জলদস্যু হিসেবে বর্তমান নৌ সেক্টরে আবির্ভাব হয়েছে, যেন নৌ খাতের অদ্বিতীয় অধিপতি। আমরা চাচ্ছি কি এই সিন্ডিকেটটা না থাকে, মানুষ খোলা মুক্ত বাজার অর্থনীতি বিস্তার দেব, খোলা বাজার আমরা ব্যবসা করব। স্বৈরাচার হাসিনা আমলে মন্ত্রী শাহজাহান খানের হাত ধরেই নৌপথে প্রতাপশালী হয়ে ওঠেন শাহ আলম। সাগর ও নৌপথে শুরু করেন নৈরাজ্য ও চাঁদাবাজি। এখনও জিম্মি দেশের নৌপথ, তবুও অধরা শাহ আলম। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে দুদক থেকে কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এদিকে মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে 8,000 বাংলাদেশিকে পাঠানোর জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ইতালি, সৌদি এবং মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এমআরপি এবং ই পাসপোর্ট দ্রুততার সাথে দেয়া হচ্ছে। সৌদিতে উমরা বা ভ্রমণিচ্ছু যাত্রীদের মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার বলেও নিশ্চিত করেছেন তিনি, যা কার্যকর হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে। প্রবাসী বাংলাদেশিদের দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট এবং ই পাসপোর্টের ডেলিভারি প্রদানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। বিগত 3 বছরের মধ্যে এই টিকা গ্রহণ করা হয়ে থাকে, তবে পুনরায় টিকা নিতে হবে না। এই নির্দেশনা 10 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হবে। প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে দুদকের কোনো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সীমান্ত সমস্যা সমাধানে ও দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলা দুই জিনিস বলেও মন্তব্য করেন মুখপাত্র। দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। বর্তমানে বাংলাদেশে 13 লাখ রোহিঙ্গার অবস্থান উল্লেখ করে বছরে 30,000 রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর আনুমানিক 30,000 নতুন শিশু জন্মগ্রহণ করে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শাহজালাল বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক সচিব মহিবুল হক সহ 12 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুদক। এছাড়া বিগত নির্বাচনগুলোতে ব্যবহৃত ইভিএম এর মান নির্ধারণ নিয়ে ডক্টর জাফর ইকবালের সংশ্লিষ্টতা খতিয়ে দেখবে দুদক। আরো জানাচ্ছেন ফজলাদিত্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গড়েছে সম্পদের অডেল পাহাড়। শুধু তাই নয়, শেখ হাসিনার যত সামরিক অবকাঠামো প্রকল্প রয়েছে তা অবৈধভাবে নিয়ন্ত্রণ করতেন তিনি। দেশের আন্তর্জাতিক চেইনের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের ব্যাপক দুর্নীতির সন্ধান পায় দুদক। এসব প্রকল্পে অযোগ্য ঠিকাদার নিয়োগ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা অনিয়মের মাধ্যমে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক সচিব মহিবুল হক সহ 12 জনের বিরুদ্ধে আলাদা 4 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক ইখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়পরণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন
1947 সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। সেই সঙ্গে বিগত নির্বাচনগুলোতে ব্যবহার করা নিম্নমানের ইভিএম মেশিনের বিষয়ে ডক্টর জাফর ইকবালের সমর্থনের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দেশের কথিত যশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে তিনের নিকট। এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুরের ভল্ট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও 5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন, যা বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সঠিক পরিকল্পনা আর অব্যবস্থাপনার কারণে দেশে দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সরকারি আমলা ও রাজনৈতিক সদিচ্ছা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বাকিটা জানব আমরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রতিনিয়তই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা ধরনের ঝুঁকিতে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় করণীয় নিয়ে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই নাগরিক সংলাপ। এতে অংশ নিয়ে দুর্যোগ মোকাবেলায় নানা করণীয় তুলে ধরেন এনজিও প্রতিনিধিরা। টেকনোলজিক্যাল বিষয়টাতেও একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এখানেও আমাদের একটা সেন্ট্রালি এবং ইনক্লুসিভলি কাজ করা জরুরি। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা জানান, দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার যে ডিডিএম যেটা, এটা একটা টেকনিক্যাল হাব হতে হবে। এখানে যারা দুর্যোগ ব্যবস্থাপনা বোঝেন, জানেন, তাদের সেখানে থাকতে হবে। ডিসেন্ট্রালাইজেশন বলেন বা প্রফেশনালিজম বলেন, আমাদেরকে যেটা নজর দেওয়া উচিত, দ্য মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যালোকেশন অফ বিজনেস অ্যান্ড এসওপি। রাজনৈতিক সদিচ্ছা, তহবিল বৃদ্ধি, স্বেচ্ছাসেবক বাড়ানো এবং এনজিও সহ সব পক্ষের সমন্বয় জরুরি বলেও জানান বক্তারা। সবাই মিলে যদি গভর্নমেন্টের সাথে একত্রে কাজ করতে পারি, বাংলাদেশে এখন যে ডিজাস্টার সামনের দিকে আসবে হওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় সবার জন্য কাজে লাগবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।